আমি তোর পায়ে ধরি বাপ, তুই ওই মেয়েটাকে বিয়ে করে নে। আমার মেয়ের সংসারটা নষ্ট করে দিস না। আমার মেয়ে মরে যাবে, তুই দয়া করে নিজের বোনের কথা ভেবে ওই মেয়েকে বিয়ে করে নে। আমি তোর পায়ে পড়ছি। আম্মু প্লিজ এমন করো না। আম্মু আমি কিভাবে বিয়ে করব? আম্মু আমি তো ওনার অনেক ছোট। আমার সাথে কি ওনার যায়? আমার বয়স 18 আর ওনার 26। আম্মু তুমি ভেবে দেখো আমি কিভাবে ওনাকে বিয়ে করব। প্লিজ আম্মু আমার সাথে অন্যায় করো না। উফ, আমি কোন দিকে যাব? আরাফ, সিনিয়র মেয়ে বিয়ে করা কি খারাপ নাকি? সিনিয়র মেয়ে বিয়ে করা জায়েজ আছে। আরাফ, তুই বিয়ে করে নে না বাপ। তোর বোনের কথা ভেবে কি তুই এইটা করতে পারবি না? আম্মু তুমি আমার ব্যাপার বুঝো। এখানে তো অনেক ছেলে আছে, তাদের কাউকে বলো না আমাকে কেন ধরছো। আম্মু বাদ দাও, ওর দুলাভাই বলছে ছেড়ে দিবে, দিয়ে দিক। আমার ভাই কেন আমার জন্য সারা জীবন নষ্ট করবে? আম্মু ওকে চাপ দিও না। ভাই তুই এখান থেকে চলে যা। আতিয়ার কথা শেষ হইতে না হইতে আরাফের দুলাভাই আশিক রুমের ভেতরে এসেছে বলে উঠল। আরাফ তুমি এখনো রেডি হও নাই? আতিয়া কি হচ্ছে সব? ওইদিকে সময় চলে যাচ্ছে, আমার ফ্যামিলি আরো অপমানিত হোক সেটাই চাও নাকি? আশিক রাগের সামনে ফুলদানি ভেঙে ফেলে। আরাফের আম্মু আতিয়া চমকে উঠল। আরাফ বলে উঠল, ভাইয়া আমি এই বিয়ে করতে পারবো না। আরাফের কথা শুনে আশিক রাগে ফেটে পড়ল। আশিক রাগে বলল, কি বিয়ে করবে না? ওকে করো না, করতে হবে না। তোমার উপরে আমি একদম রাগ করছি না। আশিক আরাফের কাঁধে হাত রাখল। আতিয়া আশিকের হাত ধরতে যাবে, সাথে সাথে আশিক হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে থাপ্পড় মেরে দিল। আরাফ চমকে উঠল। আরাফের আম্মু বলল, বাবা শান্ত হও। আরাফ তো ছোট, তোমার বোনকে কিভাবে ও বিয়ে করবে? বাবা আমি ছেলে দেখছি, আজকে নদী মামুনির বিয়ে হবে। তুমি রাগ করো না বাবা। আপনি চুপ করেন। আরাফ এখন থেকে যাওয়ার সময় তোমার বোনকে চলে যা। আশিক, আম্মু তো বলছে আজকে বিয়ে হবে। আমার কাজিন আছে, আমি নিশ্চিত ওরা যে কোনো একজন রাজি হবে। আর সবাই ভালো পজিশনে আছে। আরাফ তো ছোট মানুষ, ওর কি অত বুদ্ধি হয়েছে বল? নদী ভালো একটা মেয়ে, ওর সাথে কি আর আরাফকে মানাবে বল? আশিক রেগে আতিয়ার গলা চেপে ধরে বলল, আমার বোনকে তুই অপমান করা শুরু করছস? তোর ভাইয়ের সাথে বিয়ে দিবি না, সোজা বল। আমার ফ্যামিলি তোর ভাইকে সিলেক্ট করছে। হ্যাঁ তোরা নাটক শুরু করছস তাই না? মাথায় রাখ, আমার বোন সবার সামনে অপমানিত করছিস না। তোকে আমি সুখে রাখবো, তাহলে জীবনে বড় ভুল করবি। আমার বোন যদি উল্টাপাল্টা কিছু করে আমিও তোকে ছেড়ে দিব। আশিক রেগে বের হয়ে গেল। আতিয়া কান্না করতে লাগলো। আরাফ চলে যেতে নিলেই আরাফের আম্মু বলে উঠল, তুই নিজের ভালো কথা ভাবলি, বোনের কথা একবারও ভাবলি না? তোর মতো ছেলেকে জন্ম দিয়ে জীবনে আমি বড় ভুল করেছি। স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝোস না। যে বোনের জন্য বেঁচে আছোস তার কথা একবারও ভাবার সময় পাস না? তোর জন্য ও কি করে নাই? ছোট থেকেই তোকে লালন পালন করেছে। ওকে ছাড়া থাকতে পারতি না? সাপে কামড় দিয়েছিল তোকে নিজের জীবন বাজি রেখে তোকে বাঁচিয়েছিল। প্রতিটা বিপদে আপদে ওই তোর পাশে থাকলো, আর তার সংসার ভেঙে যাচ্ছে তাতে তোর কিছু যায় আসে না? যা, চলে যা, তোকে কিচ্ছু করা লাগবে না। আরাফের আম্মু কথাগুলো বলে কান্না করতে করতে ভেঙে পড়ল। আরাফের চোখের সামনে অতীতের সব স্মৃতি ভেসে উঠতে লাগলো। আরাফ নিচে গেলে সবাই নদীকে নিয়ে বাজে কথা বলছে। আশিক সবার সাথে ঝামেলা করছে। নদীর বাবা মা যদি চোখ দিয়ে পানি পড়ছে। নদীর বাবা আরাফের সামনে এসেছে, বলল, বাবা আমি নিজের সন্তানের মতো দেখেছি। আমি তোমাকে পছন্দ করতাম, তাই আমার মেয়ের সাথে বিয়ের কথা বলেছিলাম। আমার মেয়ে খারাপ না, এইসব মিথ্যা। আমার মেয়েকে মিথ্যা ফাঁসিয়েছে। আমি তোমার পায়ে ধরে বাবা আমার মেয়েকে বিয়ে করে নাও। তুমি যা চাইবে তাই দিব আমরা তোমাকে। আরাফ, আতিয়া, আরাফের আম্মু নিচে আসলো। আরাফ, আতিয়া ওর আম্মুর সাথে ওর ভাগ্নির দিকে তাকালো, একবার নদীর ফ্যামিলির দিকে। আরাফ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, আমি বিয়ে করব, কিন্তু আমার কিছু শর্ত আছে।
সবাই খুশি হয়ে গেল। নদীর আব্বু বলে উঠল, কিসের শর্ত বলো, আমি সব শর্ত মেনে নিতে রাজি। ভাইয়াকে বলেন আজ থেকে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, আমার বোনকে আঘাত করতে পারবে না, আমার বোনকে ভালোবাসতে হবে আর সম্মান করতে হবে। উনি আমার বোনকে ভালো রাখলে আমি ওনার বোনকে ভালো রাখবো। আরাফের কথা শুনে আশিক রেগে গেল। আশিক বলে উঠল, তুই কি আমার উপরে প্রতিশোধ নিবি নাকি? আশিক, ওই যা বলছে তাই কর। আশিক, তুই কথা দে, ওই তো খারাপ শর্ত দেয় নাই। তোর বোন তোর কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমন ওর বোনও তোর কাছে গুরুত্বপূর্ণ। তোর বোন কষ্ট পাইলে তোর খারাপ লাগে তেমন ওরও লাগে। ওই ছোট দেখে ভদ্রতার কারণে তোকে কিছু বলে না। তানিয়াকে ওর হাজবেন্ড মারছিল দেখে তুই তানিয়ার হাজবেন্ডকে মারছিলি। ওই ভালো ছেলে দেখে চুপ থাকে। আমি আর কোনো কিছু বলতেও চাই না, শুনতেও চাই না। আরাফের শর্ত মেনে নে। আশিকের সবাই চেপে ধরলে আশিক মেনে নিল। আরাফ নদীর পাশে গিয়ে বসলো। কাজী সাহেবকে বিয়ে পড়ানোর জন্য বললে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। সবকিছু নিয়ম মেনে আরাফের সাথে বিয়ে হইল। বিয়ে পড়ানো শেষ হইলে হুট করে কয়েকজন বলে উঠল, ছেলেটা ছোট দেখে এরা ব্ল্যাকমেইল করে বিয়ে করাতে পারলো, না হইলে এমন খারাপ মেয়েকে জেনে শুনে কেউ বিয়ে করবে না। আশিক রাগে কিছু বলতে যাবে, সাথে সাথে আরাফ নদীর হাত নিজের হাতের ভেতরে নিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, সরি আন্টি, বেয়াদবি মাফ করবেন। আমি মনে করি আমার বউ খারাপ হোক ভালো হোক সে আমার ওয়াইফ। আমার ওয়াইফের নামে কারো মুখ থেকে আমি কোনো কথা শুনতে রাজি না। আপনাদের বিনা বেতনের এইসব কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আরাফের কথা শুনে মহিলাগুলো শুধু মলিন হয়ে গেল। নদীর আব্বু আম্মু নদী বেশ অবাক হয়ে গেল। আরাফের আম্মু হাসি মুখে কাঁধে হাত রাখলো। আরাফ ওর আম্মুর দিকে তাকিয়ে কিছু না বলে বসে থাকলো। আশিকের দিকে তাকিয়ে তানিয়া বলে, দেখ ভাই, ওইটুকু ছেলে নিজের স্ত্রীর সম্মানের কথা ভাবে, এত কিছুর পর স্ত্রীর হয়ে জবাব দিয়ে দিল। আর ভাবি তোকে কত ভালোবাসে, কখনো অসম্মান করে নাই, অথচ তুই ভাবের উপরে অত্যাচার করস। চুপ করো আপু। আরাফ ওর ফোন বের করে কিছু কোডিং দিয়ে নদীর আপত্তিকর সব ছবি কয়েক মিনিটের ভেতরে গায়েব করে দিল। সবাই অবাক হয়ে গেল। সামনে মনিটরের দিকে তাকিয়ে বলল, আব্বু আম্মু, নদীর ছবি সব ডিলিট হয়ে গেছে, ফোনের গুলোও নেই দেখো। আরাফ চুপচাপ বসে থাকলো। আরাফ সবার মতো তাকিয়ে দেখতে লাগলো। নদী তাকিয়ে থাকলো। আশিক বলে উঠল, আল্লাহ বাঁচায়, আমার বোনকে নিয়ে যে এই নোংরামি করছে, আমি যদি তাকে পাই তার লাইফ আমি ধ্বংস করে দেব। আশিকের কথা শুনে কয়েকজন বলে ওঠে, কথা কম বল, সব ডিলিট হয়েছে তো কি হয়েছে, প্রায় মানুষ দেখে ফেলছে তোর বোনের কাণ্ড। আরাফ মহিলার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ের নাম সুমাইয়া তাই না? অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ে তাই না? আরাফের কথা শুনে মহিলাটা বলে, হ্যাঁ, তুমি কিভাবে আমার মেয়েকে চিনলে? কথা কম বলেন, আপনার মেয়েকে কল দিয়ে বলেন আরাফকে চেনে নাকি, তারপর এসেছে আমার ওয়াইফের নামে কিছু বলতে আসেন। ওয়েট, আমি কল দেই। আরাফ সুমাইয়াকে কল দিল। আরাফকে দেখে সুমাইয়া বলল, আরাফ কেমন আছো? ভালো, বাট তোমার আম্মু আমার সামনে আছে, বেশি কথা বলা শুরু করছে, আমার ওয়াইফের নামে বাজে কথা বলা শুরু করছে। আরাফের কথা শুনে সুমাইয়া চমকে উঠল। সুমাইয়া বলে ওঠে, কি বলো, তোমার স্ত্রী? ওয়েট, আমি এখনই আম্মুকে কল দিচ্ছি। সুমাইয়া কল কেটে দিয়ে ওর আম্মুকে কল দিলে মহিলা চমকে উঠল। সুমাইয়া ওর আম্মুকে বকাঝকা করতে লাগলো। আরাফ নদীকে কোলে তুলে নিয়ে বলল, চলেন রুমে যাই। আরাফ নদীকে কোলে নিয়ে যেতে লাগলো। নদী আরাফের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। নদী ভাবতে লাগলো, এইটা কি সেই চুপচাপ থাকা ছেলেটা যাকে সবাই কত মজা করে কত কথা বলতো, কাউকে কখনোই একটা জবাব দিত না, চুপচাপ থাকতো? আর সেই ছেলে কিনা আমার জন্য সবার মুখে তর্ক করছে, সবার সামনে আমাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। আমি তো ছেলেকে চিনতে পারছি না। আরাফ নদীকে নিয়ে রুমে চলে গেল। আরাফ নদীকে খাটে বসিয়ে দিয়ে হাত দুটা ঝাঁকাতে লাগলো। নদী আরাফকে বলল, তুমি কি আগের আরাফ নাকি নতুন কোনো মুখোশধারী আরাফ? নদীর কথা শুনে আরাফ ভ্রুকুচকে তাকিয়ে বলল,
আগের আরাফ না তো? তাহলে কে তুমি? আপনার হাজবেন্ড। আরাফের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আরাফ মুচকি হাসি দিলে নদী মুগ্ধ হয়ে গেল। আরাফের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, এত সুন্দর হাসি। আমি আজ প্রথম তোমার হাসি দেখলাম। তুমি এত সুন্দর করে হাসতে পারো। আমি তো জানতাম তুমি হয়তো হাসতে পারো না। আরাফ নদীর পাশে বসে বলল, হাসতে পারে না এমন কোনো মানুষ আছে নাকি? সবাই হাসতে পারে, কাঁদতেও পারে। শুধু আমার মতো কিছু মানুষ আছে যারা না কাউকে নিজের কষ্ট বুঝতে দিবে বা কারোর সাথে মন খুলে হাসবে। আমার মতো যারা, তারা শুধু তার প্রিয় মানুষদের সামনে হাসি কষ্ট দেখাতে পারে, বাহিরে মানুষদের সামনে কোনো কিছু প্রকাশ করতে পারে না। তাহলে কি আমি তোমার প্রিয় মানুষ? নদীর কথা শুনে আরাফ কিছুটা চুপ হয়ে গেল। তারপর হাসি দিয়ে বলল, অবশ্যই তুমি আমার স্ত্রী, তার মানে তো আমার সুখ দুঃখের সাথী তুমি। তোমার সামনে আমি মন খুলে সব কিছু করতে পারবো। নদী আরাফের কথা শুনে মুগ্ধ হয়ে বলল, আমার তো তোমার হাসিটা দেখতে খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে আরাফ, তুমি কি বিশ্বাস করো আমি ওইসব করছি? বিশ্বাস করি বা না করে এইটা কথা না। আমার একটা কথা, তুমি অতীতে কি করছো সেসব নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে আমার নাই। বাট বর্তমান তুমি আমার স্ত্রী, তুমি এমন কোনো কিছু করো না যাতে তোমাকে আমার ভুল বুঝতে হয় বা তোমাকে ঘৃণা করি আমি। আরাফের কথা শুনে নদী কিছুক্ষণ চুপ থেকে আরাফের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি মিথ্যা বলবো না, আমি তোমাকে সত্যি বলি। আমার বয়ফ্রেন্ড ছিল, বাট যে ছবিগুলো পাবলিশ করেছে ওইগুলো এআই। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম 3বার, কিন্তু কখনোই ওকে জড়িয়ে ধরি নাই। আর এক রুমে তো কখনোই না, পার্কে দেখা করা হয়েছে। আমাদের মাঝে দূরত্ব থাকতো। ও তাহলে এইসব পিক কে পাঠাইছে? আমি বলতে পারবো না, বাট আমার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হওয়ায় আমি ব্রেকআপ করে নিয়েছি। তাও 1 বছর হয়ে গেছে, কিন্তু এইসব কে করেছে বুঝতে পারছি না। আচ্ছা, বাদ দেন। নদী চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর হুট করে নদী বলে উঠল, আরাফ, তুমি কি সত্যিই আমার গায়ে হাত তুলবে? ভাবিকে বকাঝকা করলে, মারলে কি তোমার সেম কাজ আমার সাথে করবে? নদীর কথা শুনে আরাফ হাসি দিয়ে বলল, আমার আম্মু মেয়েদের গায়ে হাত তুলে বীরপুরুষ হতে শেখান নাই। যারা নিজের বউয়ের গায়ে হাত তুলে গালি দেয় তারা হইল কাপুরুষ। বউ হইল ভালোবাসার জিনিস, তাকে যত্নে ভালোবেসে বুকে জড়িয়ে রাখতে হয়। মেয়ে মানুষ ঘাড়তেরা, এইটা আমি জানি। তোমার কথাটা অনেক সুন্দর, বাট জানি না তুমি কেমন হবে। সব ছেলেদের ভেতরে আমি এই রূপ দেখি, বউয়ের উপর রাগ দেখানোর সাথে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে দিন শেষে একটু ভুল হইলে বউকে আর ফ্যামিলি নিয়ে গালাগালি করা শুরু করে দেয়, সাথে গায়ে হাত তো তোলেই। এই জন্য আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমি যাকে ভালোবাসতাম ও সেম ছিল, গালাগালি এইসব করতো, যেটা আমার পছন্দ ছিল না। তার উপর ভাইয়া দুলা ভাইয়ের সাথে আমার ফ্রেন্ডদের হাজবেন্ডগুলো, মোট কথা আমি প্রায় ছেলেকেই এমন দেখেছি। এই জন্যই আমার ভয় লাগে। ও আমিও করব। আরাফের কথা শুনে নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুমি না বললে এটা কাপুরুষের কাজ? যাই হোক, পুরুষ মানুষের অভ্যাস যখন যাই করো, বাট কখনো আমার ফ্যামিলিকে গালি দিও না। আমি তো তোমার ফ্যামিলিকে নিয়ে কিছু বলবো না, তুমিও বলো না। আমার ফ্যামিলিকে নিয়ে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। ওকে, ডান। আরাফের ফোন বেজে উঠলে আরাফ বলে উঠল, আমি আসছি, আপনি তাহলে পোশাক পরিবর্তন করে নেন। তুমি তো সুন্দর। ওকে, যাও পোশাক পরিবর্তন করে নাও, আমি বারান্দায় আছি। আরাফ বারান্দায় চলে গেল। আরাফ কল রিসিভ করতে ওই পাশ থেকে বলল, তাহলে তুমি বিয়ে করে নিলে আমাকে এভাবে ধোকা দিয়ে? তুমি ঠিক করলে না। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমি আল্লাহর কাছে বিচার দিব। আর কিছু বলবে? তুমি আমাকে স্বপ্ন দেখিয়ে কিভাবে অন্য নারীকে বিয়ে করতে পারলে? আর তার থেকে বড় কথা, তুমি তোমার বিয়ানকে বিয়ে করছো। আরাফ, কিভাবে করলে এমন? আমি বেঈমান, তাই করছি। নোভা কান্না করতে লাগলো। আরাফ ফোন কেটে দিল। আরাফ বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আরাফ আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি জেনে ও যখন অভিনয় দেখতে ভালো লাগে, যেই বেঈমান সে অন্য কাউকে বেঈমানের পদবি দেয়। বিষয়টা হাস্যকর। অনেকজনের বুকে মাথা দিয়ে আমাকে বলে আমি ধোঁকা দিয়েছি।
আরাফ হাসতে লাগলো মনে মনে। হুট করে কাঁধে কারো হাতের স্পর্শ পেলে আরাফ তাড়াতাড়ি করে চোখের পানি মোছে। পেছনের দিকে তাকিয়ে নদীকে দেখে হাসি দিল। নদী বলে উঠল, আপনি সুন্দর লাগছে না। আরাফ নদীর কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে নদীর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল। অনেক কিছু, কয়টার কথা বলবো? নদী আরাফের কথা শুনে লজ্জা পেয়ে ওর বুকে 2 হাত দিয়ে ঠেকিয়ে বলল, একটা করে বলো শুনি, একটু কি কি ভাবছো? চাঁদের সাথে কথা বললাম। চাঁদকে আর দেখা হবে না, কারণ আমার ঘরে আমার পার্সোনাল চাঁদ চলে এসেছে। আরাফের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। নদী লজ্জা পেয়ে সরিয়ে দিয়ে বলল। সরো। আরাফ নদীর হাত পেছন থেকে ধরে, পিছন থেকে জড়িয়ে ধরে থুতনি কাঁধে রেখে কানে কানে বলল, আমার পার্সোনাল চাঁদ, আপনার লজ্জা মাখা মুখখানি দেখে প্রেমে পড়ে গেলাম। আমার পার্সোনাল চাঁদ, আপনাকে কি মন ভরে দেখতে দিবেন? না। নদী না বলে মিটিমিটি হাসতে লাগলো। আরাফ নদীকে ছেড়ে গ্রিলের সাথে চেপে ধরে ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমার পার্সোনাল চাঁদ আমি দেখব না, তাহলে কে দেখবে শুনি? কেন, আমার জামাই? ও আচ্ছা, এই ওয়েট, আমি তো তোমার জামাই। তাহলে নিজের চাঁদ দেখতে এত বাহানার কি দরকার? আপনার চাঁদ তো আপনাকে দেখতে দেওয়ার জন্য প্রস্তুত। নদীর কথা শুনে আরাফ মুচকি হাসি দিয়ে কোলে তুলে রুমে নিয়ে গেল। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদীকে খাটে শুইয়ে দিয়ে বলল। ওয়েট। আরাফ দরজার কাছে গিয়ে দরজা বন্ধ করে দিয়েও শার্টের বোতাম খুলতে খুলতে নদীর দিকে যেতে লাগলো। নদী আরাফের মাসল দেখে অবাক হয়ে গেল। নদী বলে উঠল, এত হট বডি। আপনার কি পছন্দ? আরাফ কাছে গেলে নদী টান দিয়ে আরাফের শরীরের ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। আরাফ অবাক হয়ে গেল। নদী আরাফকে টান দিয়ে নিচে ফেলে, আরাফের উপর ঝাঁপিয়ে পড়ল। আরাফ নদীর কাজে মজা পেতে লাগলো। আরাফ মনে মনে ভাবতে লাগলো, বাহ, আমার বউ এত রোমান্টিক, আমি তো ভাবতে পারছি না। হি হি হি। আরাফ নদীকে নিচে ফেলে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদীকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী আরাফের প্রতিটা স্পর্শ কেঁপে উঠতে লাগলো। নদীকে আদরের আদরে ভরিয়ে দিতে লাগলো। নদী আরাফের পিঠ খামছে ধরতে লাগলো। নদীর চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হতে লাগলো। আরাফ নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর নদী ক্লান্ত হয়ে আরাফের বুকের উপরে উঠে শুয়ে পড়ল। আরাফ নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি আরো লাগবে আদর? বাট এখন না, কোমর ব্যথা করছে, সব জায়গায় ব্যথা করছে। আচ্ছা সরি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ব্যথা দিয়ে এখন সরি বলতে এসেছে? আর একবার করলে ঠিক হয়ে যাবে। আমাকে কি বোকা মনে হয় তোমার নাকি? না, চালাক। তাহলে? হি হি। আরাফ হাসলে নদী আরাফের দিকে তাকিয়ে ওর ঠোঁটের দিকে ঝুঁকে কিস করে দিল। আরাফ নদীকে নিচে ফেলে আবার আদর করতে লাগলো। নদী প্রথমে ব্যথায় কুঁকড়ে উঠতে লাগলে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে লাগলো। নদী সকালে উঠতে ব্যথায় কুঁকড়ে উঠল। নদী আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল। নদী গোসল করে বের হয়ে আরাফের দিকে চোখ গেলে নদী আরাফের কাছে এসেছে, কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, কত নিষ্পাপ ভাবে ঘুমাচ্ছে, একদম বাচ্চাদের মতো লাগছে। বাট ফাজিল একটা, এই বেটা নিশ্চয়ই আগে কোনো মেয়েকে আদর করেছে। ফাজিলের এত ভালো অভিজ্ঞতা কিভাবে হয়? নদী কথাগুলো বলে রেগে আরাফের গালে থাপ্পড় মেরে দিল। আরাফ লাফ দিয়ে উঠে পড়ল। আরাফ নদীর দিকে তাকালে দেখে নদী রাগিং লুক নিয়ে তাকিয়ে আছে। আরাফ গালে হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছো কেন? আর আমাকে থাপ্পড় মারছো নাকি? হ্যাঁ, মারছি। কেন, কি করছি আমি? গার্লফ্রেন্ড কয়টা ছিল তোমার? আরাফ কিছুটা হকচকিয়ে গেল। আরাফ কি বলবে বুঝতে পারল না। নদী রেগে বলল, কয়টা মেয়ের সাথে মেলামেশা করেছো? ধ্যাত, এসব কি বলো? তুমি আমার ফার্স্ট নারী, যাকে আমি স্পর্শ করছি। আমি ভার্জিন একটা পোলা। চুপ, মিথ্যা কথা। এত ভালো অভিজ্ঞতা কিভাবে হতে পারে? আরে আজব তো, ফ্রেন্ড সার্কেল থাকলে এসব কোনো ব্যাপার নাকি? তার মানে কিছুই না। শোনো, কসম করে বলছি, তুমি প্রথম নারী যার সাথে আমি প্রথমবার ইন্টিমেট হইলাম। ওকে বিশ্বাস করলাম,
কিন্তু আমি বাদে যদি কোনো মেয়ের দিকে তাকাও তাহলে চোখ তুলে নিব। আরাফ নদীকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, দূর পাগলি, এত সুন্দর বউ থাকতে আবার অন্য নারীর দিকে তাকাতে যাব কোন দুঃখে? কথাগুলো মাথায় থাকলেও চলবে। যাও গোসল করে আসো। দেয়, আগে তোমাকে একটু আদর করে নেই। জি না, আমি হাঁটতে পারছি না। এসেছে আদর করতে, এবার মারবো ধরে যদি আমাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করো। ওকে, ব্যথা করছে, আসো কিস করে দেই। আরাফ পেটের দিকে কিস করতে যাবে, সাথে সাথে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লজ্জা পেয়ে বলল, দূর ফাজিল। নদী কথাগুলো বলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার করতে লাগলো। আরাফ উঠে নদীর পিছনে দাঁড়ালো। নদী আয়নার ভেতরে আরাফকে দেখতে লাগলো। আরাফ কোমর ধরে ঘুরিয়ে হেয়ার ড্রায়ার নিয়ে নদীর চুল শুকিয়ে দিতে লাগলো। নদী আরাফের মুখে দুষ্টুমি করে বারবার কিস করতে লাগলো। আরাফের বুকের দিকে তাকিয়ে হালকা করে কামড় বসিয়ে দিল। ফাজিল, আমি দিলে কান্না করা শুরু করবেন। সেই টেস্ট আরেকবার দিয়ে আসো। দেখ, ওই রুম থেকে আমার ব্যাগ থেকে শার্ট প্যান্ট নিয়ে এসেছে, দিতে পারলে দিও। আমি গেলাম ওয়াশরুমে। আরাফ সাথে সাথে কপালে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল। আরাফ নদীর মুখ সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। নদী আরাফের শার্ট প্যান্ট নিয়ে আসতে চলে গেল। নদী গেস্ট রুমে চলে গেল। রুম থেকে বের হলে আতিয়া, তানিয়ার সাথে স্বপ্না নদীকে দেখে বলল, আরাফ কি উঠছে নদী? নাপা খেয়ে নিও। জি ভাবি। ননদি, নাপা খেয়ে নিন। স্বপ্না কথাগুলো বলে হাসতে লাগলো। নদী ভ্রু কুচকে তাকালো। তানিয়া তাকাতে ওই হাসতে লাগলো। আতিয়া বিষয়টা বুঝে কিছু বলল না। আতিয়া বলে ওঠে, নাপা খেয়ে নিও। ভাবি, আপনিও আমার সাথে মজা নিচ্ছেন? আমি মজা কেন করব? তোমাকে যেটা বললাম ওইটা করো। আতিয়া রান্নাঘরে গেল। স্বপ্না, তানিয়া হাসতে লাগলো। স্বপ্না নদীর কাছে গিয়ে হালকা করে ধাক্কা দিয়ে বলল, বাহ ননদি, ছোট মরিচে ঝাল বেশি আছে মনে হয়। নদী লজ্জা পেয়ে গেল। নদী স্বপ্নাকে সরিয়ে দিয়ে বলল, দূর ভাবি, আপনি জীবনেও ভালো হবেন না। থাকেন, ওকে এসব দিয়ে আসি। ওকে যাও। নদী চলে গেল। তানিয়া বলে উঠল, যাক, ওদের দুজনের সম্পর্ক যে স্বাভাবিক আছে এটাই ভালো লাগছে। আমি তো সেটাই ভাবছি। আরাফ তো চুপচাপ থাকে, আমি তো ভাবছি ওইসব বুঝে কি না কে জানে, বাচ্চাদের মতো ব্যবহার। নদী রুমে গেলে দেখে আরাফ তোয়ালে পরে চুল শুকাচ্ছে। নদী বলে ওঠে, এখানে রেখে গেলাম। ওয়েট, পরিয়ে দাও। না, খালি দুষ্টুমি মাথার ভেতরে ঘোরপাক খায়, তাই না? আরাফ হাসি দিয়ে বলল, সুন্দরী বউ ঘরে থাকলে কার বা দুষ্টমি বুদ্ধি মাথায় আসবে না শুনি? সরো, এইসব কিছু হবে না। নিচে যাব, ব্যথায় হাঁটা যাচ্ছে না। সরি। হয়েছে, থাকেন, যাই। নদী চলে গেল। আরাফ শার্ট প্যান্ট পরে নিল। আরাফ রেডি হয়ে নিচে গেল। আরাফকে দেখে সবাই তাকিয়ে আছে। আরাফের আম্মু বলল, আরাফ, কোথাও যাচ্ছিস নাকি? বাসায় যাব। কি বাসায় যাবে মানে? নদীর কথা শুনে আরাফ ঘড়ি ঠিক করতে করতে বলল, তুমি চাইলে আমাদের বাসায় আসতে পারো। আমি যেতে পারি মানে? ওই তোমার কি মতলব বলো তো? কি মতলব থাকবে? তুমি তো আমাকে সহ্য করতে পারছো না, তাই চলে যাই। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী আরাফের কাছে এসেছে মারতে লাগলো আর বলতে লাগলো, আমি এসব কখন বলেছি? আমি শুধু বলছি অন্য কথা। তোমাকে আমি মেরে ফেলবো, মিথ্যা অভিযোগ দাও। আরাফ নদীর ব্যবহারে হাসতে লাগলো। আরাফ নদীর হাত ধরার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আরে বউ থামো, লাগছে। লাগুক গাত, আমার তাতে কি? আরাফ নদীর হাত ধরে বাহুতে জড়িয়ে নিলে সবাই মিটিমিটি হাসতে লাগলো ওদের দুষ্টুমি দেখে। আশিক আড়াই চোখে দেখে নিচের দিকে তাকিয়ে থাকলো। আরাফ নদীকে ধরে বলল, আরে শোনো, আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমি বিয়ে খেয়ে গতকাল রাতে চলে যেতাম। আম্মুকে জিজ্ঞেস করতে পারো, বাট নিজেই বিয়ে করলাম, তাই রাতে যেতে পারি নাই। তোমার অফিস এখানে, আমাদের বাসা থেকে দূরে হয়ে যাবে, তাই বলছি যদি যেতে চাও তাহলে আব্বু আম্মুর সাথে চলে যাও। আমি এখন থেকে সোজা কলেজে চলে যাব।
বই খাতা কিচ্ছু নেওয়া লাগবে না। খাতা কলম বন্ধুর কাছে আছে, আর কম্পিউটার ক্লাস আছে। ও, তুই তাহলে ক্লাস শেষ করে এখানে আসবি? আসলে ম্যাম, আমি কয়েকদিন ব্যস্ত থাকবো, এখানে যাওয়া আসা করা অসুবিধা হয়ে যাবে। আরাফের কথা শুনে নদী রাগে লুক নিয়ে তাকিয়ে বলল, ও আমার সাথে দেখা করতে গেলে আপনার অসুবিধা হয়ে যাবে। আসলে কোনো মেয়েকে দেখতে সুবিধা লাগে আপনার, তার সাথে দেখা করেন। দূর, ছাড়েন। নদী কথাগুলো বলে আরাফকে সরিয়ে দিয়ে রাগ করে চলে যেতে নিলে আরাফ নদীর আঁচল ধরে বলল, আরে বউ, খালি উল্টাপাল্টা কথা বলবে না তো। আন্টি, আপনার মেয়ে খালি উল্টাপাল্টা কথা বলে, নিজে থেকে উল্টাপাল্টা ভেবে সকালে আমার গালে ঠাস করে থাপ্পড় মারছে। আরাফের কথা শুনে সবাই ভ্রু কুঁচকে তাকালো। নদী লজ্জা পেয়ে পেছনে ঘুরে মুখ চেপে ধরে বলল, চুপ করবে? আর মায়ের খেতে না চাইলে চুপ থাকো। ননদি, তুমি আমাদের ছোট ভাইকে মারছো সকাল সকাল? আহারে। ভাবি, মজা নিবে না তো? ভালো করছি, তোমাকে পরে বলছি কেন মারছি। স্বামী গায়ে হাত তুলতে হয় না। নদী, এইসব কি ধরনের ব্যবহার? সরি। আরাফের ফোনে অ্যালার্ম বেজে উঠলে আরাফ নদীর হাত সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, বউ, আমাকে যেতে হবে, আমি চেষ্টা করব আসার, আর আমি ফ্রি হইলে তোমাকে কল দিব। রাগ করো না, বাই যান। বাবা, খেয়ে তো যাও। আন্টি, পরে খাবো, এখন সম্ভব না, সময় নাই আমার হাতে। আরাফ দৌড়ে চলে গেল। স্বপ্না নদীকে ধাক্কা দিয়ে বলল, আজ একটা জান নাই বলে এভাবে কেউ চুমো দেয় না। আজ কেউ নাই বলে আমার আঁচল কেউ ধরেও না। বড় ভাইয়া, তোমার বউকে কিছু বলবে তুমি? নদীর কথা শুনে নদীর বড় ভাই সাগর হাসতে হাসতে বলল, আমি কি বলবো তোদের ব্যাপার তোরা দেখ, আমাকে এইসব কেন বলছিস? দূর, সরো তো। স্বপ্না নদীকে পচাতে লাগলো। সবাই খাবার খেতে বসলো। নদী সবার সাথে হেসে হেসে কথা বলছিল আর খাবার খাচ্ছিল। হঠাৎ করে আতিয়া বলে উঠল, বোন, তুমি যেমন দেখাচ্ছ আসলে কি তুমি ততটা ভালো আছো তো? দেখো বোন, তুমি নিজে সব কিছু গোপন করো, খারাপ থাকলেও ভালো থাকার অভিনয় করো। বোন, সত্যি করে বলো, আরাফ তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই তো? দেখো, আমি ভয় পাচ্ছি, কারণ আরাফও ছেলে মানুষ, সবার ক্ষেত্রে ভালো হলেও স্ত্রীর ক্ষেত্রে নাও হতে পারে। আতিয়ার কথা শুনে আশিক নদীর দিকে এক পলকে তাকালো। স্বপ্না খাবার খেতে খেতে বলল, আমার মনে হয় না আরাফ নদীর সাথে খারাপ ব্যবহার করেছে। আরাফ যথেষ্ট ভদ্র নম্র একটা ছেলে। ওই তো এখানে মাঝে মাঝে থেকেছে। আজ প্রথম আমি নদীর সাথে দুষ্টুমি করতে দেখলাম, ওর হাসি প্রথম দেখলাম। কেউ এত নিখুঁতভাবে অভিনয় করতে পারবে না। আর খারাপ ব্যবহার করলে নদী আরাফ না আসার জন্য কখনোই ওই রকম ব্যবহার করতো না। না, তারপরও আমি নদীর থেকে জানতে চাই। হ্যাঁ, নদী মামুনি, তুমি সত্যিটা বলো। আমি তাহলে আরাফের সাথে কথা বলবো। আমার মনে হয় না ওই তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কারণ আমার ছেলে রাগী আছে। যত রাগ ওর বোনের সাথে খাটায়, আমার সাথেও দেখায় না। যত রাগ অভিমান সব আতিয়ার সাথে, তাই মনে হয় না তোমার সাথে খারাপ ব্যবহার করছে। সবার কথা শুনে নদী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওই আমার সাথে খারাপ আচরণ করলে আপনারা কি করবেন? তোকে আঘাত করলে আমি ওকে খুন করে ফেলবো। বাজে কথা বলিস না। ভাইয়া, শান্ত হও। ওই তোমাদের মতো অভদ্র না যে কথায় কথায় খুন খারাপি মানুষকে গালাগালি করবে। ওই তোমাকে কোনো অসম্মান করে নাই, আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। আমি ওর সাথে সুখে থাকবো, দোয়া করো আমাদের জন্য, তাতেই হবে। নদী কথাগুলো বলে খাবার খেতে লাগলো। কেউ আর কিছু বলল না। খাওয়া শেষ হইলে নদী সবার সাথে বসার ঘরে বসে থেকে কথা বলতে লাগলো। হঠাৎ করে ফোন বেজে উঠল। স্বপ্না প্রকুচকে তাকিয়ে বলল, কেডা কল দিল? আরাফের নাম্বার তো মনে হচ্ছে, রিসিভ করে দেখি। নদী কল রিসিভ করতেই আরাফ চোখ টিপ মারলে স্বপ্না পাশে দেখে মিটি মিটি হাসতে লাগলো। নদী লজ্জা পেয়ে গেল। নদী বলে উঠল, কি ব্যাপার, ক্লাস বাদ দিয়ে ফোনে কি? আরাফ ফোনটা দেওয়ালের সাথে ঠেকিয়ে কম্পিউটার ক্লাস করতে লাগলো আর বলতে লাগলো, মিউট করে রাখো, বউয়ের মুখ দেখবো আর কাজ করব, তাহলে পড়াশোনায় মনোযোগ হবে।
আরাফের কথা সবাই শুনলে মিটিমিটি হাসতে লাগলো। নদী লজ্জায় বলল, আমি আসছি। আরে আমি বিরক্ত করব না, তুমি মিউট করে এক জায়গায় রেখে দাও। তোমার মুখ দেখা গেলে চলবে, কথা বলা লাগবে না। আরে ফাজিল, চুপ করো, রুমে যেতে নেই। আমরা কিছু শুনে নাই। স্বপ্নার কণ্ঠ শুনে আরাফ লজ্জা পেয়ে গেল। আরাফ বলল, সবাই শুনে ফেলছে। হুম। দ্যাট হেডফোন ব্যবহার করবে আমি কল দিলে। জি স্যার। তা কি ক্লাস করো? দুইজন কথা বলতে লাগলে স্বপ্না বলে উঠল, বাব্বা, আতিয়া তোমার ভাই তো দেখি অনেক রোমান্টিক। দেখে তো বোঝাই যায় না গম্ভীর মানুষেরও মুখে এত কথা। আল্লাহ, বিয়ে করে মুখে বলি ফুটেছে। দুইজন হাসতে লাগলো। নদীর আম্মু বলল, এই দুজনের শরম কম আছে। ছোট বোনের পিছনে না লাগলে হয় না? না। ফাজিল, দাঁড়াও দেখাচ্ছি মজা। স্বপ্না উঠে দৌড়ে চলে গেল। আরাফের আম্মু বলে উঠল, বিয়াই, তাহলে আমার ছেলেকে বউ কবে তুলে নিয়ে যেতে পারবে? আরাফ তো ইন্টার পরীক্ষা দিবে, ওই পরীক্ষাটা দেওয়া শেষ করলে অনুষ্ঠান করে বা যেভাবে পারেন নিয়ে যান। আমিও সেইটাই ভাবছি, বাট নদী আরাফ মেনে নেবে কিনা বুঝতে পারছি না। নদীকে বোঝানো সম্ভব হবে, বাট আরাপ তো ছোট, ওই বুঝবে কি না সেইটাই নিয়েই ভাবার বিষয় আছে। আতিয়া বলে ওই মেনে নেবে। আতিয়ার মুখের উপরে কিছু বলবে না আশা করা যায়। ওইটা নিয়ে সমস্যা নাই। সবাই মিলে কথা বলতে লাগলো। সন্ধ্যার দিকে নদী রুম থেকে বের হইল। আরাফের সাথে কথা বলতে বলতে নদী হাসতে লাগলো আর নিচের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। স্বপ্না বলল, এরা এত কি কথা বলে? ফোনের চার্জ শেষ হয় না নাকি? এত কথা কি বলে কিছু তো বুঝে আসে না। আপনি গিয়ে জিজ্ঞেস করেন, কি বলে শুনে নেন। দুইজন হাসতে লাগলো। নদী রান্নাঘরে গিয়ে পানির বোতল ফ্রিজ থেকে বের করে খেতে লাগলো আর বলল, এত কিছু শুনতে চাই না, তুমি খেলা শেষ করে এখানে আসবে, এটাই শেষ কথা। কইলাম তো কম্পিউটার ক্লাস। শুনো, বাসায় যেতে পারবো না, তুমি রেডি হয়ে 9টায় বের হয়েও, আমি তোমাকে নিয়ে ঘুরবো। 9টার দিকে? এখন ফোন রাখি, 2 ঘন্টা পর আমি চলে যাব। তুমি রেডি থাকো, আপাতত আমি পড়ে নেই। পারবে নাকি ট্যাবে গেম খেলছো? আরে না, পড়তে বসবো। ওকে, বাই। নদী কল কেটে দিয়ে হেডফোন কান থেকে খুলে সামনে তাকাতেই স্বপ্না বলে উঠল, ফোনের চার্জ শেষ। ননদি, আমার ফোন দেবো কি? না ভাবিজান, লাগবে না। বাবারে বাবা, এত কি কথা বলে! আপনাকে অত জানা লাগবে না ছোট ভাবি। বলো। ভাবি আরাফ কি পছন্দ করে বেশি হালকার ভেতর? নুডলস কেন, কি হয়েছে? ও তাহলে নুডলস রান্না করি ওর জন্য, ওই 9টার দিকে আসবে। খালি নুডলস খাবি নাকি? খাবেন কিনা শিওর না, এসেছে আমাকে নিয়ে যাবে। এখন জোর করে যদি খাওয়ানো যায়? থাকবে না রাতে। তুই কি ওই বাসায় যাবি নাকি? না, ঘুরতে নিয়ে যাবে। সো সুইট, রোমান্টিক আছে তো। ছোট ভাবির সাথে মজা নিবে না তো? আরাফ বকা দিয়েছে। বাব্বা, তোমাকে বকাও দেয়? সেই এমন কথা বলবে, না রাগ করা যায় আর না কিছু বলা যায়। ওকে যাও, রান্না করো গা, আশিক ভাই আসার আগে। নদী রান্নাঘরে চলে গেল। আতিয়ার সাহায্য নিয়ে রান্না করতে লাগলো। 2 ঘন্টা পর আরাফ নদীর বাসার ভেতরে ঢুকলে আতিয়া বলল, ভাই, আম্মু আব্বুর রুমে যা, ওনারা তোর সাথে কথা বলবে। আচ্ছা। আরাফ নদীর আব্বু আম্মুর রুমের সামনে গিয়ে অনুমতি নিল। আরাফের কণ্ঠ শুনে নদীর আব্বু বলল, বাবা ভেতরে আসো। আরাফ ভিতরে গেলে দেখে সবাই বসে আছে। আতিয়া পেছন থেকে ভেতরে ঢুকলো। নদীর আব্বু বলল, বাবা বসো। আরাফ নদীর পাশে বসে ওর দিকে তাকালো। নদী কিছু বলার আগেই নদীর আব্বু বলল, বাবা আমরা চাচ্ছি তোমার এইচএসসি পরীক্ষা না হওয়া পর্যন্ত নদী এখানে থাকবে। তোমার পরীক্ষা শেষ হইলে ওকে তুলে দিব। তোমরা দুইজন কি বলো? কি এতদিন এখানে থাকবা? আঙ্কেল, ওই তো আমার ওয়াইফ, আমার বাসায় আসা যাওয়া করলে তো কোনো সমস্যা হবে না, তাই না? না ঠিক আছে, বাট তোমার সামনে পরীক্ষা, ভালোভাবে যদি না পড়ো এইসব নিয়ে পড়ে থাকলে চলবে না তো বাবা। আমার রেজাল্ট
খারাপ কেন হবে? আমি পড়াশোনাও করব, ওনার খেয়ালও করব। আশা করি কোনো সমস্যা হবে না। আতিয়া ধমক সুরে বলল। বড়রা যে সিদ্ধান্ত নিয়েছে ওইটাই হবে। আমি কোনো কথা তোর শুনতে রাজি না। আতিয়ার ধমক শুনে আরাপ চমকে উঠল। আরাপ বলে উঠল। আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমি আর কি বলবো? তুমিও রাজি? হুম। আমি প্রতিদিন তোমার বাসায় যাব নাকি তুমি আমার বাসায় আসবে? আমার কি কোনো কাজ নেই নাকি এসব যাওয়া আসার উপরে থাকবো? আমার পরীক্ষা জুলাই মাসে হবে। 2 মাস একভাবে চলে যাবে। ধৈর্য ধরো, অধৈর্য হয়ে যাও না। আমি অধৈর্য হয়ে যাচ্ছি। তোমার আসলে আমার সাথে থাকার ইচ্ছে নাই, তাই এইসব করতে রাজি হচ্ছ। তুমি তো এমনিতে আমার থেকে পালানোর চেষ্টা করে আসছো প্রথম থেকে। বিয়ে করবে না, জোর করে বিয়ে করতে বাধ্য করলো। এখন এইসব ছলনা দিয়ে তো দূরে থাকবে। নদীর কথা শুনে আরাফের রাগ হইল। নদী রাগে চলে যেতে নিবে, সাথে সাথে আরাপ হাত ধরে বলল। আরে পাগল হয়ে গেছো নাকি? এত রাগ কেন করো? সবার সামনে বাচ্চাদের মতো ব্যবহার শুরু করছো। বোন, ওর পরীক্ষার সামনে ভালোভাবে না পড়লে পরীক্ষায় খাতায় কি লিখবে? তুই বাচ্চাদের মতো কেন করিস? নদী কারো কথায় কোনো উত্তর না দিয়ে আরাফের হাত সরিয়ে দিয়ে চলে গেল। আরাপ নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। স্বপ্না বলে উঠল। ওদের মতো ওদেরকে থাকতে দিলেই তো হয়। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি নদীকে বুঝিয়ে নিব। আমি আসছি। আরাপ উঠে চলে গেল। আরাপ নদীর রুমে গেলে দেখে উপর হয়ে শুয়ে থেকে কান্না করছে। আরাপ নদীর উপরে উঠে নদীর পিঠে ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। নদী আরাফকে বলল। ওঠো আমার উপর থেকে, আমাকে তো আর তোমার দরকার নেই, চলে যাও এখান থেকে। আরাফ নদীকে টান দিয়ে সোজা করে ওর উপরে উঠে ঠোঁটে আলতো করে কিস করে বলল। আচ্ছা, তুমি বাচ্চাদের মতো কান্না কেন করছো? আমি কি দেশের বাহিরে যাচ্ছি নাকি? আমি তো তোমার সাথে সময় পাইলে দেখা করতে পারবো, আর ভিডিও কলে তো সারাদিন থাকি। কখন আমি তোমাকে ছেড়ে থাকলাম শুনি? আমি অত কিছু জানি না। আমার সব সময় তোমাকে আমার সামনে লাগবে। আমি তোমাকে এক মুহূর্ত দূরে যেতে দিতে চাই না। তুমি কি আমাকে হারানোর ভয় পাও নাকি? দুপুরের আমার মেয়ে ফ্রেন্ডকে দেখে ভয় পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কারণ ওই মেয়েটা আমার থেকে সুন্দর। আমাকে ঠিকমতো কাছে না পেয়ে ওই মেয়ের প্রতি আকর্ষণ হয়ে যদি যাও। ওই মেয়ের হাব ভাবও ভালো না, বারবার তোমার ঘাম ওর ওড়না দিয়ে মুছে দিচ্ছিল। তোমার দিকে তাকানোর ভাব বলে দেয় ওই মেয়ে তোমাকে পছন্দ করে। আমার সাথে কথা বলা ওর পছন্দ হচ্ছিল না। আমি মেয়ে মানুষ, তাই আমি খুব ভালো করেই বুঝি কোন মেয়ে কেমন ভাবে কাকে ফিল করছে। আর তার থেকে বড় কথা, আমি তোমার থেকে বড়। আমাকে তোমার ভালো না লাগতে পারে আস্তে আস্তে। নদীর কথা শুনে আরাপ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আরাপ নদীর দিকে তাকিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল। আরে বাবা, এইসব মাথায় ঘুরপাক খাচ্ছে। আরে শুনো, তুমি আমার সিনিয়র, আমি সব জেনে শুনে তো বিয়ে করছি নাকি? ওই আমার বেস্ট ফ্রেন্ডের বাহিরে কিছুই নাই। আমি যদি অন্য কারো প্রতি দুর্বল হব, তাহলে তো আগেই হতে পারতাম। এখন বিয়ে করে কেন আমার বেস্ট ফ্রেন্ডের প্রতি দুর্বল হব? শুনো, তুমি আমার চোখে সব থেকে সুন্দর নারী। আমার চোখে আমার বউ সেরা। তাই এইসব চিন্তা বাদ দাও, আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব না। নদী আরাফের শার্ট খামচে ধরে জড়িয়ে ধরে বলল। তুমি সত্যিই আবার ভুল করে ওই মেয়ের প্রেমে পড়ে যাবে না তো? আরে ধ্যাত না। আরাফ নদীকে ভালোভাবে বুঝিয়ে নিল। বোঝানো শেষ হইলে নদী রেডি হয়ে নিল। আরাফ নদীকে নিয়ে বের হয়ে গেল। রাত 12টা পর্যন্ত ঘুরে খাবার খেয়ে আরাফ নদীকে বাসার সামনে নামিয়ে দিল। নদী আরাফকে বলল। তুমি আসো না, এখানে থেকে যাও। সকাল ভোরে আমি সিরাজগঞ্জ যাব। কেন? এক ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, কিছু ব্যাপারে কাজ আছে। তাহলে আগামীকাল আসবে না? আমি চেষ্টা করব, কাজটা হয়ে গেলে। তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা, আর না আসতে পারলে তোমাকে আমি জানিয়ে দিব। ওকে। আরাফ নদীর ঠোঁটে আলতো করে কিস করে চলে গেল বাইক নিয়ে।
নদী বাসার ভেতরে চলে গেল। আরাব বাসায় চলে গেল। আরাব বাসায় গিয়ে গোসল করে ঘুমিয়ে গেল। সকালে ভোরে উঠে বের হয়ে গেল। 7 দিন পর আরাব নদীকে কিচ্ছু না বলে বাসায় চলে আসলো। আরাব নদীদের বাসায় চলে গেল। আরাব খুশি মনে বাসার ভিতরে প্রবেশ করতেই আরাব থমকে গেল। আরাব জোরে চিৎকার দিয়ে বলল। দুলা ভাই। আরাফের চিৎকার শুনে সবাই পিছনে তাকালো। আতিয়া আরাফকে দেখে কিছু বলার আগেই আতিয়া পড়ে গেল। আরাফ দৌড়ে গিয়ে আতিয়াকে তুলে বলল। আপু তুমি ঠিক আছো? আরাফ আতিয়ার ঠোঁটের রক্ত মুছে দিতে দিতে আতিয়াকে তুলে রাগে আশিকের দিকে তাকিয়ে বলল। আমাকে কথা দিয়েছিলেন আপনি আমার বোনের গায়ে হাত তুলবেন না, কিন্তু আপনি সেই একই কাজ করলেন। এই খবরদার, আমার মুখের সামনে গলা উঁচিয়ে কথা বলবি না। তোর বোনকে আমি বারবার বলছি আমি কোনো বাচ্চা কাচ্চা এখনো নেব না, কিন্তু আমার কথা না শুনে ঠিক এই বাচ্চা নিয়েছে। আরাফ আশিকের কথা শুনে হাত মুঠো করে ফেলল। আরাফ নিজেকে কন্ট্রোল করতে না পেরে আশিকের মুখে সজোরে ঘুষি মারল। সবাই স্তব্ধ হয়ে গেল। আতিয়া আরাফকে কিছু বলবে। আতিয়ার সাথে সাথে আতিয়াকে থামিয়ে দিয়ে বলল। ব্যাস, অনেক হয়েছে আপু, আর কোনো কথা আমি শুনতে চাই না। ওই আমার বড়, ওকে অনেক সম্মান করছি। যখন বড়রা ভুল করে তাদের শিক্ষা দিতে হবে। তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলি? আরাফকে মারতে যাবে আরাফ হাত ধরে সজোরে থাপ্পড় মারলো। আতিয়াকে যেভাবে মারছে সেম ভাবে আশিককে মারতে লাগলো। আতিয়ার সবাই আরাফকে থামানোর চেষ্টা করতে লাগলো। আরাফ রাগে ঘোষাতে লাগলো আর বলতে লাগলো। তোর শরীর শরীর আর আমার বোনের শরীর না। আমার বোনকে যে মারস দেখ কেমন লাগে। আমি তোর হাত পা ভেঙে ফেলবো। আর তুই বাচ্চা নিবি না? তুই কোন বাল করস? সব কিছু কি মেয়েদের দায়িত্ব নাকি? আর তুই বাচ্চা নিবি না? তুই কোন বাল করস? সব কিছু কি মেয়েদের দায়িত্ব নাকি? মানুষ বাচ্চা পায় না, আর এই কুত্তা কিনা সন্তান নিতে নাখোশ করে। শালা, তোর ভুল আছে সেটা চোখে পড়ে না। সব আমার বোনের দোষ। বউকে মেরে নিজেকে বীর পুরুষ ভাবস, তাই না? আরাফ কথাগুলো বলা শেষ হইলে আতিয়া আরাফের গালে সজোরে থাপ্পড় মেরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল। তোর সাহস কি করে হয় আমার সামনে আমার স্বামীকে মারার? আমি ওর ওয়াইফ, আমাকে মারবে কাটবে সেটা ওর ব্যাপার। তুই তার ভিতরে আসার সাহস কোথা থেকে পাস? আমার স্বামীকে মারার অধিকার তোকে কে দিয়েছে? আতিয়া কথাগুলো বলে রেগে আরাফকে তুলে ওর প্যান্টের বেল্ট খুলে আরাফকে মারতে লাগলো। আরাফ নদী আতিয়াকে থামানোর চেষ্টা করতে লাগলো। আরাফ বলতে লাগলো। যত মারো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওকে তো মারছি, এটাই অনেক। ওর মায়ের দরকার ছিল। আমার বোনের গায়ে যদি আর একবার হাত তোলস, আমি তোর হাত ভাঙবো। জামাই হইছস দেখে যা না তাই করবি নাকি? আতিয়া আরাফের মুখে বাড়ি মারলে আরাফ পড়ে গেল। আরাফ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ব্যথায় আরাফের মাথা ব্যথা শুরু হয়ে গেল। আতিয়া রেগে বলল। বিয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বড়দের গায়ে হাত তোলার শিক্ষা আমি তোকে দিয়েছি? তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। আমি তোকে নিয়ে গর্ব করতাম, সেখানে তুই ধুলোর সাথে মিশিয়ে দিলি সব। আমার বোনকে বিয়ে করে ওই স্বামী পদবী নিয়ে ওই আমার সামনে তোমাকে মেরে রক্তাক্ত করে দিবে, আর আমি সেখানে চুপ করে বসে থাকবো? আমি ওই ভালো হতে চাই না। অনেক ভালো হয়েছি, আমি খারাপই। আর তোমার স্বামীর প্রতি এত ভালোবাসা, থাকো তুমি তোমার স্বামীকে নিয়ে। আজ থেকে আমার তোমার সাথে কোনো কথা নাই। তুমি যতদিন ওই লোকটার সাথে থাকবে আমি ততদিন তোমার সাথে কথা বলবো না। তোমার খোঁজ খবর তো দূর, তোমার আশেপাশে আমি কখনোই আসবো না। আমার বোনের গায়ে কেউ হাত দিবে সেই ক্ষমতা আমার নাই। তুমি আজ থেকে ওনার স্ত্রী, আমার আর কেউ না তুমি। আরাফ কান্না করতে করতে কথাগুলো বলে। বাসা থেকে বের হয়ে যেতে নিলে নদী আরাফকে থামানোর চেষ্টা করলে আরাফ নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। আতিয়া কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। আতিয়া জোরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আশিক সবাই থমকে গেল। আশিক ভাবতে লাগলো, এইটা আমি কি করলাম? আতিয়াকে তো আমি তো কখনো এইভাবে কাঁদতে দেখি নাই। ওকে কত মেরেছি, চুপচাপ মায়ের খেয়ে গেছে, আর আজ এভাবে কান্না করছে। আশিকের বুকের ভেতরে কেঁপে উঠল। আতিয়ার কান্না দেখে স্বপ্না চোখে পানি চলে আসলো। স্বপ্না বলে ওঠে। ভাইয়া, আমি আপনার বয়সে ছোট কিন্তু সম্পর্কে আপনার বড়।
ভাইয়া আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কবে থেকে, আমার হচ্ছে না। আর আপনারা সহজেই পেয়ে মূল্যায়ন করতে পারলেন না। আপনার ভাগ্য ভালো যে আতিয়ার মতো একজন স্ত্রী পেয়েছেন। আপনার বোন আছে, আপনার বড় বোনের সময় আপনি কি করেছিলেন ভুলে গেছেন? আরাফও তেমন লাগছে। আরাফ হয়তো ভুল করেছে বড় মানুষের গায়ে হাত তুলে, বাট আমার মতে ওই আজ ঠিক কাজ করেছে। রাগী চোখে আমার দিকে তাকাবেন না। আতিয়া আপুর জায়গায় আমি থাকলে আপনার মতো মানুষকে লাথি দিয়ে চলে যেতাম। স্বপ্না নদীর বড় ভাইয়ের হাত ধরে বলল। রুমে চলো। নদীর বড় ভাই বলে উঠল, ভাই বাচ্চাটাকে আমি নিয়ে নিব, আর এই মেয়েটার সাথে ঝামেলা করিস না। আমি দত্তক নিতে চাচ্ছিলাম, সেখানে আমার নিজের ভাইয়ের ছেলে মেয়ে মানে তো আমার সন্তান হবে। তুই দিয়ে দিস। আতিয়া বোন আমার, ওঠো। স্বপ্না আতিয়াকে তুলো, ওকে নিয়ে রুমে নিয়ে যাও। আর আজ থেকে আতিয়ার সকল দায়িত্ব আমাদের। যে পর্যন্ত বাবু না হয় সেই পর্যন্ত যত যা দরকার পড়ে সব দিকে আমরা দেখব। স্বপ্না আতিয়াকে তুলে বলল। বোন চলো। আশিক রেগে চলে গেল। নদী রুমে চলে গেল। নদী রুমে গিয়ে আরাফকে কল দিতে লাগলো। আর ওইদিকে আরাফ বাসার ভেতরে গেলে আরাফের আম্মু চমকে উঠল। আরাফের আম্মু দৌড়ে এসেছে আরাফকে ধরে বলল। কি হয়েছে তোর? আরাপ, তোর এই অবস্থা কেন? আরাফ সোজা ওর আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে বলতে লাগলো। আম্মু আমি আশিককে মেরেছি, আমি ভুল করছি আমি জানি, কিন্তু আম্মু আমি কিভাবে এইসব সহ্য করব? ছোট থেকে দেখে যাচ্ছি আপুকে শুধু ভাইয়া আঘাত করে, অল্পতে ভাইয়া আপুকে মারে বকাঝকা করে। আম্মু আমি তো ভাই, আমারও তো কষ্ট হয়, আমি কিভাবে চুপ করে থাকব? আপুকে একের পর এক ঘুষি মারছিল, আর সবাই ঠেকানোর চেষ্টা করলেও তার ভিতরে ভাইয়া আপুকে মারছিল। আমার বুকটা তখন ফেটে যাচ্ছিল। আমি কিভাবে এইসব সহ্য করব আম্মু? আরাফ হাউমাউ করে কান্না করতে লাগলো। আরাফের আম্মু চোখ দিয়ে পানি বের হতে লাগলো। আরাফকে কি বলবে বুঝতে পারলো না। আরাফ আবারও বলতে লাগলো। আপু ভালোবেসে বিয়ে করছিল দেখে কি তোমরা এইসব দেখে সব মেনে নিয়েছো? আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু আতিয়া আশিকের ভালোবাসায় অন্ধ হয়ে আছে। যেখানে ওই আশিকে ছাড়বে না, সেখানে আমি কি করব বলো? যে সংসার করবে তাকে কিভাবে মা হয়ে জোর করে সংসার ভেঙে দিয়ে আমি নিয়ে আসব? আর বিয়ে ভাঙা ভালো কাজ না। একদিন ঠিক আশিক বুঝতে পারবে। আরাফ ওর আম্মুর কথা শুনে রেগে ওর আম্মুকে ছেড়ে দিয়ে বলল। কবে বুঝবে? যেদিন আমার বোন মারা যাবে সেদিন বুঝবে নাকি? ওর সেদিন বুঝে কি লাভ হবে? আরাফের গালে থাপ্পড় মেরে দিলে আরাফ রাগে ফুলদানি ছুঁড়ে মেরে রুমে চলে গেল। আরাফের আম্মু বসে থেকে কান্না করতে লাগলো। আরাফ রুমে গিয়ে খাটের কাছে বসে কান্না করতে লাগলো। আরাফ অনেকক্ষণ কান্না করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে অতীতের কথা ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। আপু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না। জানো আপু, আমাকে যখন সাপে কামড় দিল না, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আর বুঝি তোমাকে আর আম্মুকে দেখতে পারবো না। আতিয়া আরাফকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল। দূর পাগল, তোর বড় বোন থাকতেই তোর কিচ্ছু হবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না। তোর বিপদে আপদে আমি সব সময় থাকবো। আপু তুমি বিষ কেন মুখে নিয়েছিলে? আমি ডাক্তারের কাছে শুনলাম এভাবে তোমার মৃত্যু হতে পারত। ভাগ্য ভালো আম্মু তোমাকে কোলে করিয়ে আমার সাথে নিয়ে এসেছিল, না হইলে তো তোমাকে আমি হারিয়েই ফেলতাম। আপু তুমি আর এমন করবে না। আতিয়া আরাফের কপালে চুমু দিয়ে বলল। ওইসব ভাবার সময় আছে নাকি? আমার প্রাণ প্রিয় ভাইকে আমি নিজের চোখে মরতে দেখবো, এটা হয় নাকি? আমি মরে গেলে আমার কোনো আফসোস থাকতো না। আমি তো আমার ভাইকে বাঁচাতে পেরেছি, এইটা অনেক। আই লাভ ইউ আপু। আই লাভ ইউ টু। এখন চুপচাপ খাবার খেয়ে নে। তুমিও খাও আপু। তুই খা, আমিও খাই। দুইজন ভাই বোন খাবার খেতে লাগলো। আরাফ ভাবনা জগৎ থেকে বের হইল। দরজার শব্দে আরাফ বলে উঠল। কে? আরাফ, আমি নদী, দরজা খোলো। আরাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3 ঘন্টা ধরে এখানে বসে আছে। আরাফ উঠে পড়ল। আরাফ দরজা খুলতে নদী আরাফকে জড়িয়ে ধরে বলল। আরাফ তুমি ঠিক আছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম, তুমি নিজের ক্ষতি করলে না তো?
আরাফ নদীকে সরিয়ে দিয়ে বলল, নিজের ক্ষতি কাপুরুষ করে, আমি কাপুরুষ না যে নিজের ক্ষতি করব। আরাফ, তুমি কি আমার উপরে রেগে আছো? তোমার উপরে কেন রাগ করব? আরাফ ভাইয়া এইভাবে মারবে আমরা প্রথমে বুঝতে পারি নাই। ওদের টুকটাক ঝগড়া হচ্ছিল, হুট করে এমন করবে। নদী আর কিছু বলার আগেই আরাফ থামিয়ে দিয়ে বলল। আমি কারো ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। নদী চুপ হয়ে গেল। আরাফ আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে নিল। ওয়াশরুম থেকে বের হতেই নদী ওয়াশরুমে গিয়ে আরাফের শার্ট প্যান্ট ধুয়ে দিতে লাগলো। আরাফ হেঁচি দিতে দিতে নদীকে বলল, কি করছো? রেখে দাও, সকালে আমি ধুয়ে নিব। তোমার জ্বর না আসলেই হয়, ঠান্ডা লাগিয়ে ফেলেছো। এইসব করা বন্ধ করো। নদী কোনো কথা না শুনে শার্ট প্যান্ট ধুয়ে বারান্দায় মেলে দিতে চলে গেল। আরাফ ঠান্ডায় রুমাল দিয়ে নাক মুছতে লাগলো আর বারবার হেঁচি দিতে লাগলো। নদী বারান্দা থেকে এসেছে বলল, বসো, আমি আদা দিয়ে চা বানিয়ে নিয়ে আসি। এত কষ্ট করো না নদী, তুমি এখান থেকে চলে যাও। আমি এখন থেকে চলে কেন যাব? নদী, আমি অন্য রাগ তোমার উপরে খাটিয়ে দিতে পারি। আরাফের পাশে নদী বসে গাল দুইটা ধরে নিচের দিক করে বলল, তুমি চাইলে আমাকে মারতে পারো, বকতে পারো, তোমার সম্পূর্ণ অধিকার আছে। আমি প্রস্তুতি নিয়ে এসেছি। তুমি আমাকে মারো, ভাইয়ার প্রতিশোধ আমার উপরে নিতে পারো। নদী আরাফের হাত ধরে নিচের গালে থাপ্পড় মারতে যাবে, আরাফ সাথে সাথে এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, নদী, পাগলামি করো না, এখন থেকে চলে যাও। এইটা আমার স্বামীর ঘর, আমি এখান থেকে কেন যাব? তোমার রাগ যত আছে আমার উপরে খাটিয়ে নিতে পারো, আমাকে মারো, কাটো, যা ইচ্ছা করো, বাট আমি এখান থেকে যাব না। তোমরা মেয়েরা এমন কেন? এত বেহায়া কেন? তোমাদের কি আত্মসম্মান নাই? শোনো, সবার আত্মসম্মান আছে। আসলে আল্লাহ মেয়েদের ধৈর্য দিয়ে পাঠিয়েছে। মেয়েদের ধৈর্য ক্ষমতা অনেক। মেয়েরা কেমন, স্বামী হাজার বকাঝকা করলো, মারলো, একবার স্বামী ভালো ব্যবহার করলো, হাসি মুখে কথা বলে মেয়েদের মনে যত রাগ অভিমান যত যাই কিছু থাকে সব ভুলে যায়। মেয়েরা বেশি কিছু চায় না স্বামীদের কাছে, শুধু চায় কেয়ার, ভালোবাসা আর সম্মান। জানো, সব মেয়ের টাকার পাগল হয় না, মেয়েরা ভালোবাসার পাগল। ছোট ছোট কেয়ার তাদের কাছে বেস্ট সময় হয়। কিন্তু দুঃখের বিষয়, যাদের চাহিদা কম তাদের বোঝার মতো স্বামীটাই হয় না। নদীর কথা শুনে আরাফ চুপ হয়ে গেল। নদী বলে ওঠে, থাকো, আমি আদা চা বানিয়ে নিয়ে আসি। নদী কথাগুলো বলে নিচে চলে গেল। আরাফ ভাবতে লাগলো, নদী নিচে গিয়ে রান্নাঘরে গিয়ে আরাফ আর আরাফের আম্মুর জন্য চা বানালো। নদী চা বানিয়ে রান্নাঘর থেকে বের হয়ে বসার ঘরে গেল। দেখে আরাফ সোফায় বসে আছে, পাশে ওর আম্মু। আরাফের আম্মু আরাফের সাথে কথা বলছে। আরাফের আম্মু রেগে গেল আরাফের উপরে। আরাফ বলল, আম্মু, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কারোর সাথে কোনো কথা বলবো না। এত রাগ? যেহেতু সেই বাড়ির মেয়ের সাথে তো সংসার করার জন্য ডেকে আনছোস। নদী চা নিয়ে আরাফের আম্মুর সামনে দিয়ে বলল, আম্মু চা। আরাফেই নাও তোমার আদা চা। আরাফ নদীর হাত থেকে চা নিল। আরাফের আম্মু রেগে বলল, এইসব চা বানাতে তোমাকে বলছি কি? এইসব কে বানাতে বলেছে তোমাকে? আমাকে আমার রান্নাঘরে যাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আরাফের আম্মুর কথা শুনে নদীর খারাপ লাগলো। সরি আম্মু, আসলে আরাফের জন্য চা বানাতে গেছিলাম, ভাবলাম আপনার জন্য বানাই। নদী নিচের দিকে তাকিয়ে বলল। আরাফের আম্মু রেগে চায়ের কাপ ডিল দিয়ে বলল, এইসব চা বানিয়ে ন্যাকামি করতে এসেছো? এখন এখান থেকে চলে যাও। একজন আমার মেয়ের লাইফটা শেষ করে দিচ্ছে, আবার এই দিকে এসেছে আমার ছেলের জীবন নিয়ে খেলতে। এখনই এখান থেকে বের হয়ে যাও। আমি তোমাকে আমার ছেলের পাশেও দেখতে চাই না। নদী মাথা নিচের দিকে করে থাকলো। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরাফ নদীর দিকে তাকিয়ে নদীর হাত ধরে পাশে বসিয়ে দিয়ে বলল, চাটা অনেক ভালো হয়েছে। তুমি তো নিজের জন্য চা বানাও নাই, খাবে না নাকি? তুমি যাও রুমে, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। রুমে যাবে মানে? এই মেয়ে, তুই এখন থেকে চলে যা না। তোর মুখ দেখে আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে। তোরা ভাই বোন সব শয়তানের হাড্ডি। তোদের দেখলে না মেজাজ গরম হচ্ছে। এখন থেকে নিজে নিজে বের হয়ে যা, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব।
বের হয়ে যাও। আরাফের আম্মুর কঠোর কণ্ঠে কথাগুলো শুনে নদী চমকে উঠল। নদী চলে যেতে নিলে আরাফ নদীর হাত ধরে বলল, এইটা তোমার শ্বশুর বাড়ি, তুমি এখানে তোমার হাজবেন্ডের জন্য এসেছো। এখানে একবারও তোমার হাজবেন্ড বলে নাই তোমাকে বের হয়ে যাওয়ার কথা। এই বাড়িতে তোমার সম্পূর্ণ অধিকার আছে থাকার। আরাফ হাত ছাড়ো, আন্টি ঠিক বলেছে। আমার ভাই তোমার বোনের লাইফটা হেল করে দিয়েছে, আমি তোমার লাইফ হেল করতে চাই না। আরাফ নদীকে কোলে তুলে নিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার স্ত্রী কোনো দোষ করা বা কিছু করছে এই রকম কোনো প্রমাণ আমি পাই নাই। আমি আমার স্ত্রীর কোনো ভুল আমি দেখি নাই। দয়া করে তুমি আমার স্ত্রীকে এভাবে বের হয়ে যেতে বলতে পারো না। এখানে ওই আমার জন্য এসেছে, ওর সাথে এভাবে না বলে রাগ আমার উপরে দেখাও। আরাফের আম্মু সজোরে থাপ্পড় মারলে আরাফ মাথা নিচের দিকে করলো। আরাফের আম্মু বলে উঠল, তোর ভাই আমার মেয়েকে বশ করে নিয়েছে, আর এই কয়েকদিন আমার ছেলেকে তুইও বশ করে নিলি। তোরা ভাই বোন কি আমাকে একা করে দেওয়ার চিন্তা করেছিস? আমার সন্তানদের থেকে আমাকে আলাদা করার চেষ্টা করিস না। আরাফ নদীকে নিয়ে সোজা রুমের দিকে হাঁটা দিল। আরাফের আম্মু রাগে গালাগালি করতে লাগলো। নদী অঝরে কান্না করতে লাগলো। আরাফ নদীকে নিয়ে রুমে চলে গেল। আরাফ নদীকে খাটের উপরে বসিয়ে দিল। আরাফ নদীর দিকে তাকিয়ে বলল, আম্মু, মাথা গরম আছে তাই উল্টাপাল্টা কথা বলছে। মাথা ঠান্ডা হয়ে গেলে পরে আম্মু নিজেই অনুতপ্ত হবে। প্লিজ কষ্ট পাও না আর রাগ করো না আমার আম্মুর উপরে। আমি আন্টির উপরে রাগ করছি না, ওনার মনের উপর দিয়ে কি যাচ্ছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। বাট আরাফ, আমি কখনো তোমাকে তোমার ফ্যামিলি থেকে আলাদা করার জন্য আসি নাই। আমি তোমাদের সম্পর্ক কখনো নষ্ট হোক আমি চাই না। আমি জানি, এসব বলা বন্ধ করো, কান্না করো না, এমনিতে ভালো লাগছে না। আরাফ কথাগুলো বলে বারান্দায় চলে গেল। আরাফ বারান্দায় বসে বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। বিকালের দিকে আতিয়া রান্নাঘরে চুপচাপ রান্না করছিল। স্বপ্না আতিয়ার সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হইল। আতিয়া কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। রান্না শেষ হলে আতিয়া সব টেবিলের উপরে স্বপ্নার সাথে সাজিয়ে রেখে দিল। আশিক রাগে বলল, তোমার মেয়ে ওই বাড়িতে কার অনুমতি নিয়ে গেছে? ওই আরাব যদি ওর গায়ে হাত তুলে তখন কি হবে? তুলবে, তাতে আমাদের কি? মানে কি? তোমাদের কিছু যায় আসে না নাকি? বিয়ে দিয়ে কি একেবারে ওকে বিক্রি করে দিয়েছো নাকি? আতিয়ার এখানে বিয়ে বসে যেমন বিক্রি হয়ে গেছে, যার যেমন ইচ্ছে আতিয়া স্বপ্নার সাথে করা হয়, তেমন নদীও এখন বিক্রি হয়ে গেছে। ওর জামাই ওকে মারবে নাকি বকবে ওইটা ওদের ব্যাপার, আমাদের কি? আম্মু, কিসের সাথে কি মিলাচ্ছ? এখন নদীকে কল দিয়ে আসতে বলো। ও শ্বশুর বাড়িতে গেছে, আমি কেন কল দেব? বিয়ে হয়েছে, ওই বাড়িতে গিয়ে থাকুক গা। আর ওর শ্বশুর বাড়ির লোকজন না আসতে দিলে আমার কিছু করার নাই। তাই আমি ওইখানে কল দিয়ে কি অপমানিত হব নাকি? তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। আশিক নদীকে কল দিতে লাগলো। নদী ফোন চার্জে দিয়ে আরাফের আম্মুর কাজে সাহায্য করার চেষ্টা করছে। আরাফের আম্মু কোনো কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। কাজের লোকের সাথে কথা বলতে লাগলো। নদী কাজের লোকের সাথে কথা বলে কাজে সাহায্য করতে লাগলো। 5 মাস পর আরাফ খুশিতে মিষ্টি নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। আরাফ বাসার ভেতরে গেলে দেখে নদীর ফ্যামিলির সবাই বসার ঘরে বসে আছে। আরাফ নদীর আব্বু আম্মুকে, স্বপ্না বড় ভাইকে সালাম দিল। আশিক আরাফের দিকে তাকালো। আরাফ কিছু বলল না। নদী আতিয়া একসাথে আসলে আরাফ আতিয়ার চোখে চোখ পড়তেই আরাফ চোখ সরিয়ে নিয়ে নদীর হাতে মিষ্টি দিয়ে বলল, সবাইকে মিষ্টি দিয়ে দিও। রেজাল্ট জানার জন্য সবাই অপেক্ষা করছে। তোমার রেজাল্ট দেখেছো কি? ভাইয়া অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। সার্ভার সমস্যা আছে। রেজাল্ট আমরা বন্ধুরা মিলে কলেজে গিয়ে দেখেছি। কত পাইছিস ভাই? আমি জানি ভালো রেজাল্ট করছস। আরাফ কোনো কথা না বলে চলে গেল। আতিয়ার মুখের হাসি মলিন হয়ে গেল। নদীর বড় ভাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। আরাফ, তুমি তো ক্লাসে ফার্স্ট হয়েছো। সবাই শুনে আলহামদুলিল্লাহ বলে উঠল। আতিয়া খুশিতে বলল, আম্মু, ভাইয়ের জন্য পায়েস আর ওর পছন্দের তেহেরি রান্না করব। আতিয়া খুশি হয়ে রান্নাঘরে চলে গেল। নদী আরাফের পিছন পিছন রুমে চলে গেল। আরাফ খাটের উপরে বসে থেকে হাসি হাসি মুখে কিছু ভাবতে লাগলো। নদী এসেছে আরাফের কোলে বসে গলা জড়িয়ে ধরে গালে কিস করে বলল,
এত ভালো রেজাল্ট করার জন্য থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমি আপনার শুকরিয়া আদায় করছি। আমাকে আরো কল্যাণকর জ্ঞান ও আমল দান করুন। আমিন। জান, এখন তো পরীক্ষা শেষ, এখন বাবা ডাক শোনার জন্য প্রস্তুতি নিতে হবে। আরাফের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। নদী আরাফের দিকে তাকিয়ে বলল। ভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তা করেন? আরাফ নদীকে খাটে ফেলে হাত দুইটা চেপে ধরে গলায় কিস করতে করতে বলল। বাবা হওয়ার